Our running chapter is chapter 5, first paper, application oriented chemistry. অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কেমিস্ট্রিতে তোমাদের সাথে আমি যে ফার্স্ট ক্লাস নেই ওই ক্লাসে আমি ডিসকাস করেছি যে ফুড সেফটি, ফুড প্রিজারভেশন, ফুড প্রিজারভেটিভ, and food canning. আচ্ছা, সেকেন্ড ডেতে মেইনলি শেয়ার করি আমি সলিউশন, কলয়েড, সাসপেনশন, কোয়াগুলেশন, Hardy-Suzhey rule, milk to butter, butter to ghee, আর হচ্ছে ইনগ্রেডিয়েন্ট অফ পারফিউমারি। এই তো, তাহলে তোমাদের সাথে ইন দ্য মিন টাইম যেটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে এই চ্যাপ্টারে আমার শেয়ার করা হচ্ছে ফুড সেফটি, একেবারেই সিম্পল একটা আইডিয়া। ফুড প্রিজারভেশন এর কতগুলো মেথড, ফুড প্রিজারভেটিভ আর্টিফিশিয়াল এন্ড ন্যাচারাল মিলে প্রিজারভেটিভের টাইপসটা দেখানো হয়েছে, আর একটা হচ্ছে ফুড ক্যানিং। ফুড ক্যানিং এর দেয়ার আর সাম স্টেপস, এগুলো নিয়ে শেয়ার করা হয়েছে তোমাদের সাথে। এন্ড পরের লেসনে এসে এটা শেয়ার করলাম যে সলিউশন, কলয়েড, সাসপেনশন, কোয়াগুলেশন, হার্ডি-সুজে রুল, মিল্ক টু বাটার, বাটার টু ঘি, ইনগ্রেডিয়েন্টস অফ পারফিউমারি। ফাইন। আচ্ছা, তো এরপরে তাহলে এই চ্যাপ্টার আর কি থাকে? আচ্ছা বলি কি থাকে। থাকে হচ্ছে গ্লাস ক্লিনার, থাকে হচ্ছে টয়লেট ক্লিনার, আর মেইনলি থাকে হচ্ছে গিয়া ভিনেগার। ওকে, এই জিনিসটা থাকে। তার মানে আমার এইটা একটা ক্লাসে করালাম, এটা একটা ক্লাস করালাম, আরেকটা ক্লাস এটা করাতাম। একদম সিম্পল হিসাব যে 3টা ক্লাসে এই চ্যাপ্টারটা ডান হয়ে যায়। এখন এর মধ্যে আবার চলে আসছে হলো রিভাইজ সিলেবাস। তাহলে রিভাইজ সিলেবাস যেহেতু এসেই গেছে, তো আমাদেরকে এখন কি করতে হবে? রিভাইজ সিলেবাস ফলোই করা লাগবে। রিভাইজ সিলেবাস ফলো করতে গেলে এখন দেখো যে এর মধ্যে কতটুকু রিভাইজ সিলেবাসে আছে। এর কতটা রিভাইজ সিলেবাসে আছে এন্ড কতটা নাই। প্রথমে আসো, ফুড সেফটি আছে, ফুড প্রিজারভেশন, ফুড প্রিজারভেটিভ অতটুকু আছে। আর এতটুকু থাকা মানে এই জায়গাটুকু থাকা মানে এইখান থেকে আমরা এমসিকিউর বেশি কিছু আশাই করব না। এখন ফুড ট্রেনিং এর মতো একটা স্লট বাদ দিয়ে দিতে, তার মানে এই জায়গাটাতে এই আমি যদি আমার ক্লাসের মতো করে দেখি তাহলে 3টা পার্ট। এখন এই 3টা পার্টের মধ্যে এই পার্টে দেখা গেল যে ওই ক্লাসটাতে শুধুমাত্র এমসিকিউর জন্যই মানে প্রিজার্ভ করা হইলো। ফুড ক্যানিং না থাকার মানে হচ্ছে তার মানে এই অংশে কোনো সিকিউ নাই, ফুড ক্যানিং নাই মানে সিকিউ নাই, এখানে এ নাই, বি নাই, সি নাই, ডি নাই, বিকজ ফুড ক্যানিং এর ভিতরে সবই ছিল। এটা এখান থেকে
বাদ পড়লো। অতীব দুঃখের বিষয় এই পুরাটাই বাদ পড়ছে। অর্থাৎ আমাদের যে লাস্ট ক্লাসটা, এই লাস্ট ক্লাসের কিচ্ছুই মানে এতটুকুও রাখে নাই রিভাইজ সিলেবাসে। এই পুরো জিনিসটাই রিভাইজ সিলেবাস থেকে ক্যান্সেল করা হয়েছে। আচ্ছা আসো, এবার আজকে ডে 3 আসলে এই আলোচনা করার কথা ছিল, যদি রিভাইজ সিলেবাস না দিত তাহলে এটা ডিসকাস করতাম। রিভাইজ সিলেবাস দেওয়াতে এটা বাদ, এটা বাদ, শুধুমাত্র ভিনেগার। অনলি কি আছে? ভিনেগারের পার্টটা আছে। তার মানে আজকে আমি শুধু ভিনেগারের অংশটুকু পড়ালে এই চ্যাপ্টার শেষ হয়ে যায়। এখন এই চ্যাপ্টারের এই জায়গাটুকু থেকে যদি শুধু এমসিকিউই থাকে, তাহলে একটা এমসিকিউর স্পট আছে, তা হচ্ছে এই ভিনেগার। একটাই সিকিউর জায়গা রাখলো তারা, আর তা হচ্ছে ভিনেগার। তাইলে এইবার তোমরা একবার চিন্তা করো যে তোমাদেরকে কতটা রিলিফ দেওয়া হয়েছে। 100% যখন বোর্ড কোশ্চেন হবে একটা কিছু দিবে এবং সেটা হবে ভিনেগার ওরিয়েন্টেড, ভিনেগারের উপরে। আচ্ছা এই ক্ষেত্রে একটু কথা বলি। এইচএসসি 2021-এ যেই সিলেবাসটা দেওয়া হয়েছে রিভাইজ সিলেবাস, সেইটাতেও এই চ্যাপ্টারের মধ্যে শুধুমাত্র ভিনেগার রেখে রেখে দিতে, আর সব বাদ দিয়ে দিতে। শুধু ভিনেগার রেখে দিতে কাদের জন্য? 2021-এ যারা এক্সাম দিবে তাদেরকে শর্ট সিলেবাস দিতে কি যে তোমরা ভিনেগার করো। আর তোমরা যারা এইচএসসি 2022 তাদেরকে যেহেতু কেমন দেখায় 21-এর জন্য যদি শুধু ভিনেগার হয়, তো তোমাদেরকে আরেকটু কিছু দেওয়ার জন্য এই এতটুকু অ্যাড করা আছে। এই হলো যে এই দুইটা ইয়ারের মধ্যে পার্থক্য, ডিফারেন্স। তাহলে যাই হোক, আমরা এখন এই চ্যাপ্টারের এই ভিনেগার পার্টটুকু করে ফেলতেছি। যদি কিনা রিভাইজ সিলেবাস আগে জানতাম, তাইলে যতটুকু সিলেবাসে ছিল ওটা একটা সেশনে শেষ হয়ে যেত। তবে এটা ঠিক, কখনোই মনে রাখবা যে নলেজ তুমি মনে করো যে অর্জন করে ফেলছো, অ্যাচিভ করে ফেলছো, তুমি মনে করবে না যে এইটা তোমার কোনো বেনিফিট দিবে না। এইটা কোনো না কোনো বেনিফিট দিবে। ইভেন এই রিভাইজ সিলেবাসটা যদি আরো পরে দিত, আমি মনে করি তোমরা আরো বেনিফিটেড হয়ে যায়। তো এসো, আমি এখন তোমাদের সাথে ভিনেগারের পার্টটা শেয়ার করতেছি। ভিনেগারের পার্টটা শেয়ার করতে 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। টপিক যখন ভিনেগার, এখানে উই হ্যাভ টু লার্ন, সেটা হচ্ছে প্রিপারেশন, মেকানিজম, আর হচ্ছে ইম্পর্টেন্ট। এই আর কিছু না, একেবারে ফিক্স। ভিনেগার মানে হলো দেয়া ভিনেগারের প্রিপারেশন, মেকানিজম, আর হলো ইম্পর্টেন্ট। প্রিপারেশন, মেকানিজম, ইম্পর্টেন্ট, এই জিনিসটা জানলেই হয়। প্রিপারেশন, মেকানিজম, আর হচ্ছে ইম্পর্টেন্ট, এই তিনটা জিনিস জানলে ভিনেগার জানা হয়ে যায়, বা ভিনেগারের যেটুকু জানতে হচ্ছে আমাদের। কি হলো ভিনেগার কি? 6 থেকে 10% aqueous solution of CH3COOH, CH3COOH। একটা মিনিট, হ্যালো।
হ্যালো, হ্যাঁ, বলছিলাম ক্লাসে ছিলাম, আবার ক্লাসে ব্রেক হলো। হ্যাঁ, হুম, হুম। আমাকে মেসেজ দিয়ে রাখো, মেসেজ দিয়ে রাখো, হ্যাঁ? কি জানতে চাও মেসেজ দিয়ে রাখো, হ্যাঁ? আচ্ছা, তাহলে এইটা আমরা আমরা এভরিবডি জানি যে 6 থেকে 10% aqueous solution of ethanoic acid is called vinegar. Is called vinegar. 6 to 10% aqueous solution of ethanoic acid is called vinegar. Simple. Vinegar কি 1 মার্ক কোশ্চেন হয়ে গেল। এবার আসো প্রিপারেশনে। ভিনেগারের প্রিপারেশন পার্ট। আচ্ছা, তো প্রিপারেশন পার্টে আমরা এখানে ভিনেগারের প্রিপারেশনের জন্য দুইটা অপশন নিব। ওকে, তো দুইটা মেথড নিব। তার মধ্যে আসো মেথড ওয়ান। মেথড ওয়ান ভিনেগার প্রিপারেশন। ভিনেগার প্রিপারেশনটা হলো এরকম: C6H10O11 N। তোমরা জেনে রাখো যে এটা হচ্ছে স্টার্চ। দিস ইজ কল, সরি, O5। C6H10O5 যেটা গ্লুকোজের পলিমার, যেটা গ্লুকোজের পলিমার। তা গ্লুকোজের পলিমারকে বলা হয় স্টার্চ। এটা একটা পলিস্যাকারাইড, এটা একটা পলিস্যাকারাইড। স্টার্চ এটা একটা পলিস্যাকারাইড যেটা গ্লুকোজের পলিমার। তাহলে এই হচ্ছে যে স্টার্চ যেটা গ্লুকোজের পলিমার। আর এইটাকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, এটাকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, তাহলে ডায়াস্টেজ নামে এনজাইম, ডায়াস্টেজ, ডায়াস্টেজ এনজাইমের প্রেজেন্সে এটা গ্লুকোজে কনভার্ট হয়। এটা গ্লুকোজে কনভার্ট হয়। তার মানে স্টার্চকে হাইড্রোলাইসিস করলে তা থেকে পাওয়া যায় গ্লুকোজ। স্টার্চকে হাইড্রোলাইসিস করলে এর থেকে পাওয়া যায় গ্লুকোজ, যেখানে এনজাইম হলো ডায়াস্টেজ, ক্যাটালিস্ট হচ্ছে ডায়াস্টেজ। তো এইটাকে আমরা বলবো হাইড্রোলাইসিস পার্ট। এটা আমরা মনে করব এটা হচ্ছে মেথড ওয়ান এর হাইড্রোলাইসিস পার্ট। ফলোড বাই এই C6H12 আর O6, এই গ্লুকোজটা জাইমেজ এনজাইমের প্রেজেন্সে, জাইমেজ নামে এনজাইম বা ক্যাটালিস্টের প্রেজেন্সে এটা ইথানল এন্ড কার্বন ডাই অক্সাইডে ডিগ্রেড হয়। ইথানল এন্ড কার্বন ডাই অক্সাইড হিসেবে ডিগ্রেড হয় কে? গ্লুকোজ। এন্ড এই প্রসেসটাকে বলা হয় ফার্মেন্টেশন। এই প্রসেসটুকু হচ্ছে ফার্মেন্টেশন। তাহলে প্রসেসের টোটাল যে পার্ট, প্রসেসের যে পার্ট, একটা পার্ট হচ্ছে হাইড্রোলাইসিস, অ্যানাদার পার্ট হচ্ছে ফার্মেন্টেশন। আচ্ছা, লাস্ট অফ অল এই C2H5OH দ্যাট মিন্স ইথানল, এই ইথানলের আমরা যদি অক্সিজেনের সাহায্যে, বাতাসের অক্সিজেন, এয়ারের অক্সিজেনের সাহায্যে যদি এটাকে আমরা অক্সিডাইজ করি, তখন অ্যাসিটোব্যাক্টর নামে এনজাইম থাকে। অ্যাসিটোব্যাক্টর থাকে। যদিও এটাকে অনেক সময় সাইন্টিফিক নেমে বলে মাইকোডার্মাটা অ্যাসিটি, এটা হলো তার সাইন্টিফিক নাম। মাইকোডার্মাটা অ্যাসিটি, যেটাকে অ্যাসিটোব্যাক্টর বলে। তাহলে অ্যাসিটোব্যাক্টর এনজাইম বা মাইকোডার্মাটা অ্যাসিটি, এটার প্রেজেন্সে ইথানল অক্সিডাইজ হয়। ইথানল অক্সিডাইজ হয়ে পরে ইথানোয়িক অ্যাসিড হয়ে যায়, ইথানোয়িক অ্যাসিড হয়। এন্ড দিস ইজ হাউ স্টার্চ থেকে ইথানোয়িক অ্যাসিড পাওয়া যায়। আর এই লাস্ট পোর্শন যেটা, এই পোর্শনটাকে বলা হয় অক্সিডেশন। তার মানে টোটাল তোমার ভিনেগার প্রিপারেশনের জন্য তিনটা স্টেপ ফলো করতে হয়: হাইড্রোলাইসিস, ফার্মেন্টেশন, অক্সিডেশন। এই তিনটে স্টেপে করতে হয়।
এটা হচ্ছে একটা অপশন মেথড। তবে জেনে রাখা ভালো যে স্টার্চের সোর্সের মধ্যে একটা সোর্স হচ্ছে পটেটো। পটেটো থেকে কি করা হয়, তোমার স্টার্চ সোর্সিং করা হয়। তো সেটা একটা জানা থাকলো যে আসলে পটেটো থেকেই ফাইনালি কি হয়, ভিনেগার তৈরি হয়। আরেকটা জিনিস একটু জানিয়ে রাখি, এই ইথানলের 10% ইউজ করা হয়। ইথানলের 10% ইউজ করা হয়। 10% ইথানলকে পরে অক্সিডাইজ করা হয়। 10% ইথানলকে পরে অক্সিডাইজ করা হয়, করে ইথানোয়িক অ্যাসিড পাওয়া যায়। পরবর্তীতে এটাকে আবার 6 থেকে 10%-এ সলিউশন মানে কনভার্ট করা হয়, বা 6 থেকে 10% সলিউশন বানানো হয়, এবং সেটাই পরে ভিনেগার হিসেবে কাজ করে, আর ওইটাই প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। তাহলে তোমরা খুব আশা করতে পারো যে ভিনেগার দিয়ে সিকিউ হইলে পরে এর সিতে ভিনেগারের প্রিপারেশন দেওয়ার কথা। সিতে যদি ভিনেগারের প্রিপারেশন দেয় আর সেই প্রিপারেশন মেনশন করতে চাই, তুমি যদি এই 3টে স্টেপ মেনশন করো, তাহলে তোমাকে কে 3 আউট অফ 3 কেটে দিবে বলো তো? তো দ্যাট তুমি কত সহজে তুমি পেয়ে যাচ্ছ একটা সিকিউর অ্যান্সার। আচ্ছা, এই প্রিপারেশনটাই আরেকটা মেথডে আসবে, সেটা হলো যে সুগার ক্যান জুস, অর্থাৎ আখের রস। সুগার ক্যান জুস, যেটাকে বলা হয় মল্ট ভিনেগার। জেনে রাখবা ওটা হবে যায়া মল্ট ভিনেগার। তো মল্ট ভিনেগারের প্রিপারেশন যেটা সুগার ক্যান জুস থেকে মল্ট ভিনেগার, ওইটা যদি স্পেসিফিক করে দেয়, তাহলে এক্ষেত্রে আবার মেথড 2। তাহলে সেই ক্ষেত্রে তোমার প্রথম স্টেপে কি হবে, C12 H22 আর O11, C12 H22 O11, যেটাকে আমরা বলি হলো সুক্রোজ, বা এটাকে বলা হয় ম্যালটোজ। সুক্রোজ বা ম্যালটোজ, সুক্রোজ বা ম্যালটোজ। অ্যাকচুয়ালি সুক্রোজ বা ম্যালটোজ যাই বলি না কেন, এটা হলো সুগার, এটা হচ্ছে সুগার। সুগার, সুক্রোজ বা ম্যালটোজ যাই মেনশন করো না কেন, C12 H22 O11, যেটা হাইড্রোলাইসিস করা হয়। এন্ড এই হাইড্রোলাইসিস করতে গেলে ইনভার্টেজ নামে এনজাইম দেখবা ইউজ করতে, ইনভার্টেজ এনজাইম। এক্ষেত্রে এনজাইম হচ্ছে ইনভার্টেজ। ইনভার্টেজ এনজাইমটা সুক্রোজকে হাইড্রোলাইসিস করবে, করে পরে এটা C6H12O6 হবে, C6H12O6 হবে। তোমরা ভাবতে পারো যে C6H12O6 লিখলাম, আবার C6H12O6 লিখলাম, এইটা হচ্ছে কি আর গ্লুকোজ, বাট ওইটা হচ্ছে ফ্রুক্টোজ। ফর্মুলা একই, মলিকুলার ফর্মুলা এক, কিন্তু স্ট্রাকচার ফর্মুলা আলাদা, ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট। এটা আর এটার মলিকুলার ফর্মুলা সেম। তোমরা জানো যে অর্গানিকে মলিকুলার ফর্মুলা সেম থাকে অনেক সময়, কিন্তু কম্পাউন্ড ডিফারেন্ট। যেমন এটা হচ্ছে গ্লুকোজ, অন্যটা হচ্ছে ফ্রুক্টোজ। তার মানে আমরা সুক্রোজ থেকে গ্লুকোজ পেয়ে গেলাম, আমরা সেই গ্লুকোজটাকে নিব। ও সেক্ষেত্রে এটাও কি হইলো, হাইড্রোলাইসিস পার্ট। এটাও কি হইলো তাহলে, হাইড্রোলাইসিস পার্ট। আচ্ছা, এবার সেই গ্লুকোজ, আচ্ছা গ্লুকোজ যখন পেয়ে গেছি, তাহলে কি আর চেঞ্জ আছে? তাহলে তার চেঞ্জ নাই। আমরা কি করব, জাইমেজ দিব। জাইমেজ দিলে গ্লুকোজ কি হবে, ফার্মেন্টেড হবে। ফার্মেন্টেড হবে, পচে যাবে, ফার্মেন্টেড হবে, হয়ে কি হবে, ইথানল হবে, যেটাকে আমরা বলি ফার্মেন্টেশন। যেটাকে আমরা বলবো হচ্ছে ফার্মেন্টেশন। তার মানে হাইড্রোলাইসিসের পরে ফার্মেন্টেশন। আচ্ছা, শেষ যা ইথানল, লাস্ট অফ হলো ইথানল। ইথানলটা আমরা কি করব, ডিরেক্ট অক্সিডাইজ করব, এবং সেখানে অ্যাসিটোব্যাক্টর এনজাইম, অ্যাসিটোব্যাক্টর এনজাইম দিব, যেটা ইথানলকে অক্সিডাইজ করে ইথানোয়িক অ্যাসিড করে দিবে, প্লাস H2O হলো ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, এবং লাস্টের প্রসেসটা হলো অক্সিডেশন। তার মানে শুধু প্রথম স্টেপটা ডিফার করছে, ফার্স্টের স্টেপটাই শুধু ডিফার করছে, আদারওয়াইজ বাকি সব একই। এটা হলো মল্ট ভিনেগার। এইখান থেকে যে ভিনেগার হবে সেটাকে বলা হবে মল্ট ভিনেগার। তাহলে এই হচ্ছে ভিনেগারের প্রিপারেশনাল অপশন। সো দ্যাট ভিনেগার প্রিপারেশন আসবেই, এবং আসলে পরে এটাই অ্যান্সার। আচ্ছা, এইবার
তোমাদেরকে আমি একটু ঢাকা বোর্ড 2016 একটা রেফারেন্স দিই। ঢাকা বোর্ড 2016 রেফারেন্স দিয়ে বলি, সে ওইবার কি করতে জানো, এইটা মেনশন করছে, মানে C12 H22 O11 এটা মেনশন করছে, পরে এটা নিচে বলছে এ, তারপরে ওয়াটার দিছে, ইনভার্টেজ দিছে, দিয়ে এখানে না কিছু মেনশন করে নাই, শুধু বলছে বি প্লাস সি, অর্থাৎ এ কি সেটা মেনশন করছে, এ হচ্ছে C12 H22 O11, এটা কি সেটা মেনশন করছে, তারপরে রাইট সাইডে কিছু মেনশন করে নাই, বলছে বিসি, ফলোড বাই এইখানে আবার কি করছে, বি কে পিক করছে, বি দিয়ে এইখানে লিখছে লিখে এ বি সি ডি, এ বি সি ডি, আচ্ছা ডি, তারপরে পাইছে কি ডি, ওটাও মেনশন করে নাই যে ডি কি হবে। আচ্ছা, তারপরে কি করছে, এইটা ডি নিয়ে এইটাও মেনশন করে নাই যে এটা কি, অর্থাৎ এখানে মেনশন করছে এটা ই। এইটাই হলো ঢাকা বোর্ড 2016 এর কোশ্চেন। ঢাকা বোর্ড 2016 এর এটাই কোশ্চেন, যে শুধু সুগার দেওয়ার পরে তারপরে কন্টিনিউয়াস কি করছে, এটাকে এ ধরে তারপর বি সি ডি ই পর্যন্ত চলে গেছে। এবার আসো তাদের কোশ্চেন কি, তাদের কোশ্চেন সি আর ডি, আমার হয়তো সি ডি এর কাছে যাইতে পারে, ডি সি এর কাছে যাইতে পারে, কিন্তু কোশ্চেন দুইটা আমি বলে দিচ্ছি। একটা কোশ্চেন করছে যে ফুড প্রিজারভেটিভ হিসেবে ই এর ইম্পর্টেন্স কি, ফুড প্রিজারভেটিভ হিসেবে ই এর ইম্পর্টেন্স কি, বুঝতে গেছে? একটা স্টুডেন্ট কি করবে, সে ই বলতে ভিনেগারকে বুঝাবে এবং ভিনেগারের ইম্পর্টেন্স শেয়ার করবে, তাই না? তাহলে তার একটা কোশ্চেন অ্যান্সার হয়ে যায়। আরেকটা কোশ্চেন করছে কি সেটা একটু বলি। আরেকটা কোশ্চেন করছে যে এই এ আর এই যে ই দুইটাই প্রিজারভেটিভ, এটাও প্রিজারভেটিভ, ই যেটা এটাও প্রিজারভেটিভ। তোমরা যদি প্রথম ক্লাসের কথা মানে ফার্স্ট ক্লাসের কথা যদি মনে করো, এটা কিন্তু সুগার, আর আমরা বলেছিলাম যে সুগার কিন্তু একটা প্রিজারভেটিভ, সুগারও তো একটা প্রিজারভেটিভ, তাহলে সুগার যেটা এটাও তো একটা প্রিজারভেটিভ, আর যেটা ভিনেগার হয়েছে সেটাও তো প্রিজারভেটিভ। তো কোশ্চেনটা কি ছিল, কোশ্চেন ছিল যে এই দুইটাই প্রিজারভেটিভ, কিন্তু প্রিজারভেটিভ হিসেবে এই দুইটার মেকানিজম কি একই রকম কিনা, এই দুইটা কি একভাবে কাজ করে কিনা, এটাও প্রিজারভেটিভ ওটাও প্রিজারভেটিভ, কিন্তু দুইটা প্রিজারভেটিভ কি একইভাবে কাজ করে কিনা। ওকে, এইটা ছিল কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনের আনসারটা আসবে কিভাবে, তাহলে আমার ওই যে তিনটা পার্ট বললাম কি কি জানতে হবে, ভিনেগারের প্রিপারেশন, মেকানিজম, আর কি বলছিলাম ইম্পর্টেন্স, মিলে গেছে? একটা কোশ্চেনের আনসার করতে গেলে আসলে ওই তিনটা পার্টই দরকার, প্রিপারেশন, মেকানিজম, ইম্পর্টেন্স। তাহলে প্রিপারেশনটা গেল, প্রিপারেশন করে তুমি ভিনেগার প্রিপারেশন করলা, এটা জানা আছে বলেই তো তুমি এটা পারলা যে এটা ভিনেগার। এবার আসো যে আমি আলোচনা করবো যেটা মেকানিজম, কারণ আমি এই কোশ্চেনটা তোমরা জানতে চাইতেছো যে তাহলে এটার আনসার কি, যে এই দুইটা যে প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, এই প্রিজারভেটিভ হিসেবে কাজ যে করে সেটা কি একইভাবে কাজ করে কিনা, তার আগে তো আমরা জানতে হবে ভিনেগার কিভাবে কাজ করে, এবং আমরা আবার একটু রিপ্লাই দিব বা রিভিউ করব যে সুগার কিভাবে কাজ করে, তাহলে আমি বুঝে যাবো আর কি, আর ইম্পর্টেন্সটা শেয়ার করবো। আচ্ছা, এবার আসো মেকানিজম। ভিনেগারের মেকানিজমের মধ্যে তোমরা দুইটা কথা মেনশন করবা। একটা দিক দেখা যে পিএইচ ডিক্রিজ, মানে মানে ভিনেগার কিভাবে কাজ করে, ভিনেগারের মেকানিজম কি, ভিনেগার কিভাবে প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। তার আগে আমরা জেনে নেই আমরা প্রিজারভেটিভ বলতে কি বুঝি। আমরা বলেছিলাম যে প্রিজারভেটিভ হচ্ছে যে এমন কোন সাবস্টেন্স যেটা মাইক্রো অর্গানিজমের গ্রোথকে, মাইক্রো অর্গানিজমের মানে গ্রোথ কিংবা মাইক্রো অর্গানিজমের যে তোমার হলো কি বলা হয় গ্রোথ, দুইটা জিনিস, একটা হচ্ছে গ্রো করা
আরেকটা হচ্ছে গ্রো থেকে পরে গ্রোথে যাওয়া, গ্রো করবে তারপরে গ্রোথ করবে, গ্রো তারপর কিন্তু গ্রোথ, আগে তো জন্মাবে তারপর হচ্ছে বাড়বে। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে গ্রো করবে, একটা হচ্ছে গ্রোথ বাড়াবে। তো মনে করো একটা জায়গায় অলরেডি গ্রো করেই ফেলছে, তাইলে প্রিজারভেটিভ কি করবে? প্রিজারভেটিভ কি করবে? তার গ্রোথটাকে ঠেকাবে, গ্রোথটাকে প্রোটেকশন দিবে, যেন গ্রোথ না হইতে পারে। গ্রো করতে ঠিক আছে, কিন্তু তার জন্য গ্রোথ না হয়। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে আরেকটা যেটা করবে যে সে গ্রো করতে দিবে না, গ্রোই করতে দিবে না। তো সামহাউ মাইক্রো অর্গানিজমের অ্যাকশনটাকে সে ডিস্ট্রয় করে দিবে। তো সেইটা করে কিভাবে? একটা হচ্ছে যে সে পিএইচ ডিক্রিজ করে। প্রিজারভেটিভ হিসেবে যেহেতু আমরা ইথানোইক অ্যাসিড ইউজ করতেছি, তাহলে ডেফিনেটলি তার কারণে পিএইচ এর ভ্যালু কমবে, আর পিএইচ এর ভ্যালু কমবে এবং পিএইচ এর ভ্যালুটা সেটা অলমোস্ট কত নিয়ে যায় জানো? 2 তে নিয়ে যায়। পিএইচ এর ভ্যালুটা ভিনেগার ইউজ করার কারণে পিএইচ এর ভ্যালুটা অনেকটা 2 এর মধ্যে চলে যায়, বুঝছো? অনেকটা 2 এর মতো হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এখন যখন এই পিএইচ এর ভ্যালুটা 2 এর মতো হয়ে যায়, তোমাদের এক্সপ্লেনেশন হবে বা তোমাদের কথা হবে এরকম যে এই পিএইচ ভ্যালুর মধ্যে কোনো মাইক্রো অর্গানিজম ডেভেলপ করতে পারে না। কোন জায়গায় পিএইচ যদি এত হয় তাহলে সেখানে কোনো মাইক্রো অর্গানিজম ডেভেলপ করতে পারে না। তাহলে ভিনেগার দিয়ে তুমি সেটাকে কি করতেছো? স্টপ করতেছো, কারণ ভিনেগার পিএইচ এর উপর পিএইচ কমিয়ে দিচ্ছে। সেকেন্ড জিনিসটা হলো যে ইথানোইক অ্যাসিডের যখন ইউজ করতেছি আমরা ইথানোইক অ্যাসিড, সেই ইথানোইক অ্যাসিডটা এই যে ইথানোইক অ্যাসিড আমরা ইউজ করতেছি, ইথানোইক অ্যাসিড তো তখন কি করবে? প্রোটন প্রডিউস করবে। বলতে পারো না প্রোটন প্রডিউস করে বলে যে পিএইচ কমে। হ্যাঁ, উই এগ্রি যে পিএইচ কমে, প্রোটনের কারণে পিএইচ কমে। তবে এই প্রোটনটাও আবার একটা কাজ করে। এখন তো পিএইচ তো ডিক্রিজ করলোই, আরেকটা কাজ করে ইথানোইক অ্যাসিড যখন প্রোটন রিলিজ করে, এই প্রোটন যে রিলিজ করে, এই প্রোটনের প্রপার্টিস হলো এই প্রোটন কি করে? এনজাইম, তোমরা জানবা যে মাইক্রো অর্গানিজম তারাও কিন্তু একরকম এনজাইম, মাইক্রো অর্গানিজম যেগুলো এগুলো কিন্তু একরকম এনজাইম। তাহলে তোমার এই প্রোটন কি করে? এনজাইমকে ইনঅ্যাক্টিভ করে দেয়। প্রোটনের এই ক্ষমতাটা আছে, প্রোটন কি করে? এনজাইমকে ইনঅ্যাক্টিভ করে দেয়, প্রোটন এনজাইমকে ইনঅ্যাক্টিভ করে দেয়, অর্থাৎ এনজাইমের যে তোমার হচ্ছে যেই জায়গাটাতে তার হলো অ্যাক্টিভ পার্ট, অর্থাৎ একটা এনজাইম যেখানে অ্যাক্টিভ, সেই অ্যাক্টিভ জায়গাটায় যায় প্রোটন কি হয়ে যায়? ওই অ্যাক্টিভ জায়গাটায় যায় অ্যাড হয়ে যায়। এনজাইমের মনে করো এইটা একটা এনজাইম, এটা তার হলো মানে ধরো এটা তার ফেজ, প্রোটন এসে তার এই ফেজটাকে কি করে? আটকায় দেয়, ফেজটাতে কি করে? অনেকটা কভার করে ফেলে, যার কারণে এটা আর কি করতে পারে না? কাজ করতে পারে না। তো অনেকটা এরকম। তো দুইটা ভাবে কাজ করে, একটা অপশন হলো পিএইচ ডিক্রিজ করে, ওইভাবে সে হেল্প করে। আরেকটা হচ্ছে যে যেহেতু প্রোটন দেয়, ওই প্রোটন এনজাইমের জন্য মানে এনজাইমের কাজটাকে নষ্ট করে দেয়, স্পয়েল করে দেয়। আর এনজাইমের কাজ যখন স্পয়েল করে দেয় তখন মাইক্রো অর্গানিজম ডেভেলপ করে না। তো এইভাবে কি করে? তোমার কাজ করে। ভালো কথা। তাহলে এখন যে কোশ্চেনটা আমাকে করলো যে সুগার C12H22O11 আর ভিনেগার, তাহলে আমরা জানলাম যে ভিনেগার কিভাবে কাজ করে। তাহলে এখন আসো যে সুগার কিভাবে কাজ করে। সুগার তোমাদের ক্লাসের রিভিউ মানে ক্লাসের একটু রিক্যাপ করে দেখো তো। আমি একটা ওয়ার্ড ইউজ করছিলাম, যেটা বলেছিলাম যে কেস হার্ডেনিং, একটা ওয়ার্ড ইউজ করেছিলাম, তা হচ্ছে কেস হার্ডেনিং। বলেছিলাম যে একটা ওয়ার্ড, সেটা হলো কেস হার্ডেনিং। মানে সুগার কিভাবে অপারেট করে, সুগার কিভাবে প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, সুগার কিভাবে অপারেট করে। দেখো তো সুগার কিভাবে অপারেট করে। বলেছিলাম যে যখন তুমি কোনো ফুড আইটেমের ভিতরে, সুগার অ্যাড করো, তখন এই ফুড আইটেম থেকে যে ময়েশ্চার আছে বা ফুড আইটেমে যে অ্যাকোয়াস পার্ট আছে, ময়েশ্চার আছে বা অ্যাকোয়াস পার্ট আছে, সেটা অসমোসিস প্রসেসে বের হয়ে আসে এবং বের হয়ে আসে এটা সুগারের সাথে
ওয়াটার মিক্স হইয়া কি করে একটা হার্ড একটা লেয়ার তৈরি করে ফেলে ওভার দা ফুড, ফুডের উপরে একটা হার্ড লেয়ার তৈরি করে, যেটাকে বলা হয় কেস হার্ডেনিং। তার মানে সুগার কি করে ওয়াটারটাকে অ্যাবজর্ব করে, বলতে পারো ওয়াটার অ্যাবজর্ব করে করে ওই ফুডকে আবার কি করে কভার করে ফেলে, কভার্ড করে। তাহলে ওয়াটারটাও অ্যাবজর্ব করলো আবার ফুডকেও কভার্ড করলো। কারণ তোমরা জানবা যে মাইক্রো অর্গানিজম যত বেশি ওয়াটার থাকে, যেখানে বেশি ওয়াটার থাকে মাইক্রো অর্গানিজম সেখানেই বেশি জন্মায়। তাহলে ওয়াটারটাকে অ্যাবজর্ব করলো আবার কভারও করলো, মানে ফার্দার অ্যাটাক যে অ্যাটাক করবে কেউ তাও করতে পারবে না। তো এইভাবে ফুড প্রোটেকশন দেয়। তাহলে সুগার এভাবে প্রোটেকশন দেয় আর ভিনেগার এভাবে প্রোটেকশন দেয়। দুইটাই প্রিজারভেটিভ কিন্তু ডিফারেন্ট ওয়ে, বাট সেটা ডিফারেন্ট ওয়েতে। তাহলে এইটা। আর লাস্ট অফ অল হলো ইম্পর্টেন্স। ইম্পর্টেন্সের ব্যাপারে তোমাদেরকে আমরা বলি, ইম্পর্টেন্সের ব্যাপারে কি বলবা। আমরা অনেক সময় দেখছি যে এগুলো যদি আগে থেকে নোট ডাউন করা না থাকে, আগে থেকে যদি তোমার মানে প্রিপারেশন না থাকে, তুমি যদি এটা নোট না করে রাখো না, এক্সাম হলে তুমি লিখতে পারবে না, মানে তোমার মাথায় আসবে না যে কি কি লিখবো। ঠিক আছে, এগুলো প্লিজ আগে থেকে নোট করে রাখো। যেমন ভিনেগারের ইম্পর্টেন্স হিসেবে কি বলবা তুমি, এইটা তো সাধারণত দিলে 4 মার্কে দেয়, এটা দিলে ইউজুয়ালি কি দেয় 4 মার্কে দেয়। এখন 4 মার্কে একটা জিনিস দিবে, তার মানে কি একটা গুড ইনফরমেশন বা গুড প্যাসেজ না বললে কেমনে হবে। তো দ্যাট তোমাদের উচিত হবে এটা যে ইম্পর্টেন্স হিসেবে প্রথমত ফুড প্রিজারভেটিভের ইম্পর্টেন্সটা একটু জেনারেলাইজ করবা, মানে ফুড প্রিজারভেটিভের ইম্পর্টেন্সটাই জেনারেলাইজ করবা, মানে ভিনেগার দিয়ে না, মানে জেনারেলাইজ করবা যে ফুড প্রিজারভেটিভের ইম্পর্টেন্স কি, ফুড প্রিজারভেটিভ কি, ফুড প্রিজারভেটিভ ইম্পর্টেন্স কি, সেটাকে আগে একটু জেনারেলাইজ করবা। জেনারেলাইজ করার পরে তারপরে ভিনেগারকে ইন্ট্রোডিউস করাবা যে ভিনেগার এরকম একটা প্রিজারভেটিভ। তারপরে ভিনেগারের ইম্পর্টেন্স গুলা বলার চেষ্টা করবা এবং সেখানে কি কি ইম্পর্টেন্স থাকবে, যার একটা ইম্পর্টেন্সের মেনশন হলো পিকলিং, যার একটা ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো পিকলিং। পিকলিং আচ্ছা, কিন্তু একটু মনে রাখো যে ভিনেগার শুধুমাত্র যে পিকলিং করে তা তো আর না, ভিনেগারের কিন্তু দেখা যাচ্ছে যে এমনিতেও ডোমেস্টিক বা কুকিং এ কিন্তু ভিনেগার ইউজ হয়, কুকিং এ এমনিতেও কি হয়, কুকিং এও ভিনেগার ইউজ হয় এবং সেটা অনেকটা অনেক সময় টেস্টের জন্য করা হয়, টেস্টিফাই করার জন্য করা হয়, মানে এটা বোনাস, প্রিজারভেটিভ আবার টেস্টিফাই, প্রিজারভেটিভ আবার টেস্টিফাই। তো ওইটাও তোমরা মেনশন করো, পিকলিং মেনশন করো, ফুড টেস্টিফিকেশনও বা টেস্টিফাই এর জন্য মেনশন করো, করে তারপরে একটু বই বা গাইড ফলো করে দেখো আরো কোনো ইনফরমেশন আছে কিনা। ওভারঅল এগুলো মিলে না এটার একটা অ্যান্সার মেক করে রাখো। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, অ্যান্সারটা মেক করে না রাখলে হঠাৎ করে দেখবা যে পরীক্ষার হলে কিছুই মাথায় আসতেছে না, শুধু একটাই মাথায় আছে পিকলিং। তাহলে এই এক পিকলিং যে কত লেখালেখা দেখবা তুমি। তো দেখ রিমেম্বার যে পিকলিং নিয়ে একটু ডিটেইলসে বলবা, ঠিক আছে, আরো আরো দু একটা পয়েন্ট অ্যাড করে ধরে তারপরে এটাকে আনসার করে আসবা, এজ ইফ যেন তুমি আনসারটাতে ফুল মার্কটা পাও। কারণ 3 তে তো 3 পাবাই, এখন 4 এর ব্যাপারটা রিস্কি হয়ে গেছে। তো দেখ 4 রিস্ক কভার করার জন্য পয়েন্টে 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 বলবা, তাইলে এই সেটটা আসলে তুমি টাচ করবা, আর টাচ করলে তোমার এই সেটটা যদি হয়ে যায় তাইলে তোমাকে টাচ করতে হবে 5টা সেট। যদি একটা সেট তোমার রিজার্ভেশনে থাকে তাহলে তোমার আর চুজ করতে হবে 4টা সেট। তো ইট ইজ ভেরি মানে হেল্পফুল হবে তোমাদের জন্য। তাহলে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কেমিস্ট্রির উপরে আর কখনোই ক্লাস নিব না এবং এটার জন্য কোনোদিন রিভিশনের দরকার হবে না। এই চ্যাপ্টারটা এই পর্যন্তই শেষ।